Good morning, students. So last day we have discussed. Last day আমরা ইলতুৎমিশকে নিয়ে আলোচনা করেছিলাম। তো ইলতুৎমিশের রাজপুত পলিসির আগের অবধি আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ইলতুৎমিশের রাজপুত পলিসি মানে রাজপুতদের কি করে তিনি পরাজিত করে তার সাম্রাজ্যকে আরো বেশি সংগঠিত করেছিলেন সেটি নিয়ে আলোচনা করব। তাছাড়া আমি কালকেও বলেছিলাম যে ইলতুৎমিশ শুধুমাত্র একজন ভালো যোদ্ধা ছিলেন না, তিনি একজন ভালো প্রশাসকও ছিলেন আর একজন ন্যায়প্রিয় ব্যক্তি ছিলেন। সুতরাং সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তো ফার্স্টে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে দিল্লি সালতানাতের স্লেভ ডাইনাস্টির ফার্স্ট ফেজ। কেন ফার্স্ট ফেজ বলা হচ্ছে? কেন কি এই ফেজটা যে আছে স্লেভ ডাইনাস্টির ফার্স্ট ফেজ। এটা দিল্লি সালতানাতের যে ইসে আছে, দিল্লি সালতানাতের যে স্লেভ ডাইনাস্টি আছে, স্লেভ ডাইনাস্টির ফার্স্ট ফেজ। কেন ফার্স্ট ফেজ বলা হয় বলছি আমি। ইলতুৎমিশ থেকে শুরু করে নাসিরউদ্দিন মোহাম্মদ পর্যন্ত ফার্স্ট ফেজ অফ স্লেভ ডাইনাস্টি, স্লেভ ডাইনাস্টি বা দাস বংশ। কেন বলা হচ্ছে ফার্স্ট ফেজ বা প্রথম পর্ব? কেন কি 1206 থেকে 1266 অব্দি যে সমস্ত সুলতানরা দিল্লির সিংহাসনে বসেছিল সকল সুলতানি ইলতুৎমিশের বংশধরেরা ছিল। তো সুতরাং এই যে বংশধরেরা ছিল এদের সবাই ছিল কম বেশি ইলবাড়ি তুর্ক। তো এই যে প্রথম যে বংশটা আছে এদেরকে আমরা বলতে পারি ইলবাড়ি বংশ। তো সেই জন্য এই 1206 থেকে 1266 এটা দাস বংশের প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্ব কোনটা? দ্বিতীয় পর্ব হচ্ছে বলবনের সময় যে পিরিয়ডটা আসবে বা বলবনের সময়ে যেটা আসবে মোটামুটি 1266 থেকে 1286 মতো, সেটা হবে দিল্লি সুলতানেটের দাস বংশের দ্বিতীয় পর্যায়। কেন দ্বিতীয় পর্যায়? কেন বলবনের সাথে ইলতুৎমিশের কোনো রক্তের সম্পর্ক ছিল না। বলবন তার প্রথম জীবনে একজন কর্মরত কর্মচারী ছিলেন। পরবর্তীকালে তিনি ক্ষমতা লাভ করে দিল্লি সুলতানের সুলতান হিসেবে আত্মপ্রকাশ করেন। এর সাথে ইলতুৎমিশের কোনো ধরনের সম্পর্ক ছিল না রক্তের, সেজন্য উনার যে বংশটা আছে এটা হচ্ছে টোটালি আলাদা। তো এখন আমরা করব কি করে তিনি কাজ করেছেন। তো কালকে তো আমরা এগুলো আলোচনা করেছি যে তিনি কি করে বেঙ্গলকে আলীমর্দানের কাছ থেকে তিনি আলীমর্দানকে পরাজিত করে কি করে ইওয়াজ খান সুলতান হয়েছিল, সুলতান হয়ে কি উপাধি নিয়েছিল? গিয়াসউদ্দিন উপাধি নিয়েছিল। তারপরে ইওয়াজ খানকে পরাজিত করার জন্য ইলতুৎমিশের যে বড় ছেলে সে বেঙ্গলে এবং বিহারে আসে এবং তাকে পরাজিত করে, গিয়াসউদ্দিনকে পরাজিত করে এবং এরপর থেকে বেঙ্গল দিল্লির আন্ডারে থাকে এবং ডিউরিং দ্য পিরিয়ড অফ 1230 থেকে 31 খ্রিস্টাব্দের মধ্যে ইলতুৎমিশ বাংলাকে সম্পূর্ণভাবে দিল্লি সালতানেটের অন্তর্গত করে নেয়। তো এখানে কোশ্চেন আসতে পারে কত খ্রিস্টাব্দে ইলতুৎমিশ বাংলাকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে? তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হতে পারে 1230 থেকে 1231। ঠিক আছে, 1230 থেকে 31। আর কাকে পরাজিত করেছিল? গিয়াসউদ্দিন আলী মর্দানকে বলতে পারো বাংলার প্রথম মুসলিম সুলতান বলা যেতে পারে। এবং তাকে কে পরাজিত করেছিল? গিয়াসউদ্দিন। আর গিয়াসউদ্দিনকে কে পরাজিত করেছিল? ইলতুৎমিশের বড় ছেলে নাসিরউদ্দিন মোহাম্মদ। এরপরে আমি কালকেই বলেছিলাম যে আজকে আমরা ইলতুৎমিশের রাজপুত পলিসি নিয়ে একটু আলোচনা করব। তো সবার ফার্স্টে ইলতুৎমিশ কি করেছিল? 1226 খ্রিস্টাব্দে রণথম্বর হচ্ছে রাজপুতানা বা আমরা যে রাজপুতানারই একটি অংশ যেটি বর্তমানে রাজস্থানে অবস্থিত। রণথম্বরের দিকে একটি অভিযান তিনি নিয়ে যান এবং সহজেই তিনি রণথম্বরকে জয় করে নেন। এরপরে 1226 থেকে 1232 খ্রিস্টাব্দের মধ্যে তিনি রাজপুতানার বিভিন্ন অঞ্চল যেমন মান্ডার, জালোর, বয়ানা, গোয়ালিয়র যদিও মধ্যপ্রদেশেরই অংশ, এই সমস্ত অঞ্চলকে তিনি জয়লাভ করেন। এবং গোয়ালিয়রে তুমি শুধু জয়লাভ করে না, গোয়ালিয়রে জয়লাভ করে তিনি সেখানে যে
উজ্জয়ন আছে, উজ্জয়নকেও তিনি ক্যাপচার করেন এবং উজ্জয়নে যে মহাকাল মন্দির আছে, যে মন্দিরটি এখনো অনেক মানতা বা যে মন্দিরটি এখনো অনেক লোকে দর্শন করতে যায়, সেই মন্দিরটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সম্পত্তি তিনি লুট করেন। এরপরে তিনি নাগাডা অ্যাটাক করেন। তো নাগাডা হচ্ছে সুলতানি সাম্রাজ্য বলুন আর মুসলিম সাম্রাজ্যই বলুন, ভারতের নাগাডা বা মেওয়ারের নাম খুবই ওতপ্রোতভাবে জড়িত, কেননা মেওয়ার সবচেয়ে শক্তিশালী রাজ্যের মধ্যে অন্যতম ছিল এবং মেওয়ার বারবার বারবার মুসলিম সাম্রাজ্যের এগেনস্টে বা মুসলিম শাসকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো মেওয়ারের যে রাজধানী ছিল নাগাডা, সেই নাগাডার কে তিনি অ্যাটাক করেন, কিন্তু এক্ষেত্রে তিনি তিনি সফল হয়নি। কেন সফল হয়নি? ঠিক এই সময় গুজরাটের যে চালুক্য বংশ ছিল, গুজরাটের চালুক্য বংশের আর্মি বা সৈন্যবাহিনী এখানে আসে, মেওয়ারে চলে আসে, সেই জন্য ইলতুৎমিশ এখানে জয় লাভ করতে পারেনি। তো সেক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে ইলতুৎমিশ কোন যুদ্ধে পরাজিত হয়েছিল প্রথমবার বা কোন যুদ্ধে পরাজিত হয়? তাহলে মেওয়ারে যখন তিনি অভিযান নিয়ে গেছিলেন, সেই অভিযানে তিনি পরাজিত হয়েছিলেন। কিভাবে পরাজিত হয়েছিলেন? কেন কি সে সময় চালুক্য অফ গুজরাট, চালুক্য অফ গুজরাটরা গিয়ে সেখানে মেওয়ারে হেল্প করে বা সহায়তা করে সেজন্য, এবং এই রিভেঞ্জ, তাদের কাছ থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য, এই জিনিসটির বদলা নেওয়ার জন্য, এই পরাজয়ের বদলা বা এই পরাজয়ের ক্ষেত্রে তিনি কি করেছিলেন, আরেকটি অভিযান গুজরাটের চালুক্যদের এগেইনস্টে তিনি নিয়ে গেছিলেন, কিন্তু তিনি সেখানে কোনো ধরনের সাকসেসফুল তিনি হতে পারেনি। তো এটা মনে রাখতে হবে, চালুক্যদের কাছে তিনি পরপর দুবার পরাজিত হয়। প্রথমবার মেওয়ারে পরাজিত হয়, দ্বিতীয়বার তিনি আবার তাদেরকে পরাজিত করার উদ্দেশ্যে একটি অভিযান নিয়ে যান, অভিযান করেন কোথায়? চালুক্যতে, গুজরাটে, কিন্তু সেই অভিযানও তিনি সাকসেসফুল হননি বা সেই অভিযানেও তিনি পরাজিত হন। এই সময় 1233 থেকে 1234 খ্রিস্টাব্দে আরেকটি ঘটনা ঘটে, ওয়ান অফ দ্য স্লেভ অফ ঘড়ি। আমরা জানি মোহাম্মদ ঘড়ির অনেকগুলি দাস ছিল। কি ছিল? অনেকগুলি দাস। তো সেরকমই দাস ছিল, তো সেরকমই একজন দাসের নাম কি ছিল? মালিক নাসিরউদ্দিন তায়েসি। মালিক নাসিরউদ্দিন তায়েসি, মালিক নাসিরউদ্দিন তায়েসি কোথায় আক্রমণ করেন? কালিঞ্জরে আক্রমণ করেন। কোথায়? কালিঞ্জরে আক্রমণ করেন এবং ইলতুৎমিশ তার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেষ্টা করেন এবং দিল্লি সুলতানেদের একটা পার্ট, দিল্লি সুলতানের তাকে একটি ইক্তা তিনি প্রদান করেন। ইক্তা আমি আগেই বলেছি, ইক্তা হচ্ছে একটি রাজস্ব ব্যবস্থা বা এটি বেতনের পরিবর্তে দেওয়া জমি। ইলতুৎমিশ এরপরে ইলতুৎমিশ তার লাস্ট এক্সপিডিশন অভিযান কোথায় ছিল? তার লাস্ট অভিযান ছিল কোথায়? বামিয়ান। কত খ্রিস্টাব্দে? 1236 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকেও একটি কোশ্চেন আসতে পারে যে ইলতুৎমিশের জীবনের শেষ অভিযান কি ছিল? তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ইলতুৎমিশের জীবনের শেষ অভিযান ছিল বামিয়ানে। কত সালে? 1236 সালে। এবার আমরা এতক্ষণ ইলতুৎমিশকে চিনেছি একজন ওয়ারিয়র বা যোদ্ধা হিসাবে, তো এখন আমরা ইলতুৎমিশকে চিনবো একজন অ্যাডমিনিস্ট্রেটর বা একজন প্রশাসক হিসাবে। তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে ইন্ডিয়া ভারতের প্রথম মুসলিম রুলার, ভারতের প্রথম মুসলিম রুলার যিনি কি করেছিলেন? দোয়াব অঞ্চলের যে গুরুত্বপূর্ণতা, দোয়াব অঞ্চলের যে তাৎপর্য তিনি বুঝতে পেরেছিলেন। তো দোয়াব অঞ্চলটা কি আমি কালকে আলোচনা করেছি, দো মানে হচ্ছে দুই বা টু, আপ মানে হচ্ছে নদী, দ্যাট মিনস দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। দোয়াব এরিয়া মানে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল। তো সেই অঞ্চলটা এখানে এই দোয়াব বলতে বোঝাচ্ছে গঙ্গা আর যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল। গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল, মধ্যবর্তী অঞ্চলকে বোঝানো হয়েছে। কেননা এই যে গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চলটি যে ছিল, এই অঞ্চলটি খুবই ফার্টাইল ছিল বা খুবই ফার্টাইল ছিল, আর এই ফার্টাইলিটির জন্য
বা খুবই উর্বর ছিল, এই উর্বরতার জন্য এখানে অনেক বেশি পরিমাণে শস্য বা ফসল চাষ হতো এবং সেখান থেকে একটি মোটা অ্যামাউন্টের বা একটি বড় পরিমাণের রেভিনিউ বা কর তিনি আদায় করতে পারতেন এবং তিনি পুরো এরিয়াটাকে ছোট ছোট ইক্তাতে ডিভাইড করে দেন, ছোট ছোট ইক্তাতে তিনি ডিভাইড করে দেন। আর এখান থেকে একটা কোশ্চেন প্রত্যেকবারই মানে বেশিরভাগ সময় এসে, ইক্তা প্রথা কে ভারতে ইক্তা প্রথা কে প্রচলন করেন, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ইলতুৎমিশ। ভারতে ইক্তা প্রথা কে প্রচলন করেন? ভারতে ইক্তা প্রথা প্রচলন করেন ইলতুৎমিশ। তো তিনি শুধুমাত্র তাই করেননি, তিনি ভারতে কি করেছিলেন, তিনি ভারতের প্রথম মুসলিম সুলতান যিনি অ্যারাবিয়ান স্টাইলের তিনি মুদ্রা প্রকাশ করেছিলেন বা মুদ্রা তিনি প্রচলন করেন। এই মুদ্রাগুলোর নাম কি ছিল? দু রকমের মুদ্রা তিনি চালু করেছিলেন। একটির নাম ছিল জিতল। জিতল, জিতল মানে হচ্ছে কিসের কয়েন? কপার। কপার মানে তামা। জিতল হচ্ছে তামার মুদ্রা। আর টঙ্কা, টঙ্কা মানে রূপার মুদ্রা। ইলতুৎমিশ কয় ধরনের মুদ্রা প্রচলন করেছিলেন? দু ধরনের। একটির নাম কি? জিতল, যেটি ছিল তামার মুদ্রা, আর একটি ছিল টঙ্কা, যেটা ছিল রূপার মুদ্রা। তো এই কোশ্চেনটা বারবার এসেছে এক্সামে যে কে জিতল আর টঙ্কা ইন্ট্রোডিউস করে, আমাদের অ্যান্সার হবে ইলতুৎমিশ। আর এই সময় এই সমস্ত মুদ্রাগুলোর উপরে খলিফারও নাম লেখা থাকতো বা খোদাই করা থাকতো। তো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে খলিফা কে? কে এই খলিফা? তো খলিফা হচ্ছে মুসলিম জগতের ধর্মীয় গুরু। ঠিক আছে, খলিফার তিনটা ডাইনেস্টি ছিল, রাশিদুন, আব্বাসিদ এবং উমাইয়াদ ডাইনেস্টি। কি কি ছিল? রাশিদুন, উমাইয়াদ and আব্বাসিদ ডাইনেস্টি। তো খলিফা মুসলিম জগতের ধর্মগুরু। তো সেক্ষেত্রে খলিফার গুরুত্বটা মুসলিম সমাজের সবার উপরে ছিল এবং খলিফার নাম যদি মুদ্রাতে খোদাই করা থাকে তাহলে সেক্ষেত্রে মানুষের সম্মান সুলতানের প্রতি অনেক বেড়ে যাবে। তো সেই জন্য তিনি কি করেছেন, মুদ্রাগুলোতে খলিফার নাম তিনি ইনস্ক্রাইব করা বা খোদাই করা তিনি শুরু করেন। শুধুমাত্র তা না, তিনি কি করতেন, যেই শহর থেকে মুদ্রাগুলো ছাপানো হতো বা মুদ্রাগুলো মুদ্রণ করা হতো সেই শহরের নামও তিনি, সেখান থেকে যে মুদ্রাগুলো মুদ্রিত হতো তার উপরে তিনি লেখানোর ব্যবস্থা করেছিলেন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কয়েনগুলো থেকে আমাদের, যদি আমরা এই কয়েনগুলো থেকে যদি ইতিহাস রচনা করার চেষ্টা করি তাহলে আমাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। কিভাবে হবে? একে তো আমরা কয়েনগুলো দেখে বুঝতে পারবো যে সেই সময়কার অ্যারাবিয়ান স্টাইলের কয়েন সম্বন্ধে জানতে পারবো, আর কয়েনের মাপ দেখে আমরা বুঝতে পারবো সেখানকার ইকোনমিক কন্ডিশন কিরকম ছিল। আরেকটা, সেখানকার কয়েনের উপর যেহেতু সিটির নাম লেখা আছে বা শহরের নাম লেখা আছে, আমরা ইজিলি বুঝতে পারবো সেই সময়ে ইলতুৎমিশের আমলে কোন কোন শহরগুলিতে মুদ্রণ করা হতো। এবং হি হ্যাড ডিভাইডেড হিজ এম্পায়ার ইনটু ইকতাস। ইকতাস কি? ইকতাস হচ্ছে অ্যাসাইনমেন্ট অফ দ্য ল্যান্ড ইন লিউ অফ স্যালারি। দ্যাট মিনস ছোট ছোট ল্যান্ড যেগুলা স্যালারির পরিবর্তে বা বেতনের পরিবর্তে দেওয়া হয়েছিল। মনে রাখতে হবে যে ইলতুৎমিশ যখন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি নতুন থেকে সবকিছু শুরু করছিলেন। তো তার কাছে এত অর্থ ছিল না যে তিনি সকলকে বেতন দিবেন। তো বেতন পরিবর্তে তিনি কি করলেন, তার সাম্রাজ্যকে বিভিন্ন ছোট 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 ইক্তাতে তিনি ভাগ করলেন এবং বেতনের পরিবর্তে সেই ইক্তাটা তিনি দেওয়া শুরু করলেন। তো প্রত্যেকজন ইক্তাদারকে কি করতে হবে? মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার্স। প্রত্যেকটা নিজস্ব যে ইক্তা আছে সেই ইক্তার মধ্যে ল এবং অর্ডার্স মেনটেন করতে হবে। আর কি কালেক্ট করতে হবে? রেভিনিউ বা কর, জমি কর তাদেরকে সংগ্রহ করতে হবে এবং সেই জমি কর সংগ্রহের পরে নিজের যে পোর্শনটা বা নিজের যে ভাগটা তাকে রাখতে হবে অ্যাজ স্যালারি, অ্যাজ বেতন। বেতন হিসাবে যেই রেভিনিউটা সে কালেক্ট করবে বা যে জমি করটা সে কালেক্ট করবে সেখান থেকে কিছুটা নিজের স্যালারি হিসেবে রেখে দিবে, তার এক্সপেন্সেস যেটা খরচা হয়েছে সেটার জন্য রেখে দিবে। আর যেটা উদ্বৃত্ত থাকবে, যেটা সারপ্লাস থাকবে, যেটা উদ্বৃত্ত থাকবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মতলব ইলতুৎমিশের কোষাগারে পাঠিয়ে দিবে। এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার যে ইকতাদার ছিল ট্রান্সফারেবল। দ্যাট মিনস যে ইকতাদারেরা কোনো সময় এক জায়গায় অনেক দিন ধরে শাসন কার্য পরিচালনা করতে পারতো না।
এটার দুটি কারণ হতে পারে। ফার্স্ট, কোনো অঞ্চলে যদি কোনো মানুষ অনেক দিন ধরে শাসন কার্য চালায়, আর সেক্ষেত্রে তার পাওয়ার অনেক বেড়ে যায় এবং সাধারণ মানুষের সাথে তার যোগাযোগ অনেক বেড়ে যায় সুলতানের তুলনায়। তো সেক্ষেত্রে সে যে কোনো সময় লোকাল বা সেখানকার স্থানীয় লোকদের সাহায্য নিয়ে বিদ্রোহ করে সে ইকতা থেকে স্বাধীনভাবে আত্মপ্রকাশ করতে পারে, হতেই পারে এরকম। তো সেই জন্য মনে হয় যে ইকতাদারদের যে পোস্টটা ছিল সে ট্রান্সফারেবল ছিল, স্থানান্তরিত করা হতো তাদের বারবার, এবং একই এই জায়গায় তাদেরকে বেশি দিন রাখা হতো না। আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্স, তিনি জাস্টিসের ক্ষেত্রে বা ন্যায় ব্যবস্থার তিনি হচ্ছে খুব সুন্দরভাবে তিনি গঠিত করেছিলেন। ইবন বতুতা বলেছিলেন যে তিনি টু লায়ন্স মার্বেল ওয়ার built in the front of the palace of Sultan and bells were hung in their necks. The oppressed used to ring these bells and justice was done to them after listening to their request. এটার মানে হচ্ছে যে ইবন বতুতা লিখেছিলেন যে দরজার প্যালেস বা রাজপ্রাসাদের বাইরে দুটো মার্বেল পাথরের লায়ন থাকতো। এই লায়ন বানানো হয়েছিল এবং সেই লায়নের গলায় কি বাঁধা থাকতো? বেল। এবং এই বেল বাজিয়ে যে কোনো সময় যে যার ন্যায় লাগবে, যে শোষিত হয়েছে সেই শোষিত ব্যক্তি এসে যে কোনো সময় বেল বাজিয়ে ন্যায়ের জন্য প্রার্থনা করতে পারতো এবং সেই সময় তার কথা শোনা হতো এবং দোষী সাব্যস্ত করা হতো। এবং শুধুমাত্র তাই নয়, তিনি তার ক্যাপিটাল কি ছিল? তার ক্যাপিটাল ছিল দিল্লি। ক্যাপিটালে তিনি কাজী রেখেছিলেন। কাজী কি? কাজী অ্যাক্টেড অ্যাজ আ জাজ। কাজী অ্যাক্টেড অ্যাজ আ জাজ। কাজী ছিলেন হচ্ছে ক্যাপিটালের জাজ এবং আমিরি দার ছিলেন বাকি সমস্ত এরিকার বিগ টাউনস অফ হিজ কিংডম। তার কিংডমে যে বড় বড় টাউনস ছিল, সে টাউনে যে শাসক ছিল বা যে জাজ ছিল তার নাম ছিল আমেরি ডাট। এবং তো দ্যাট এভরিওয়ান কুড গেট জাস্টিস, দ্যাট মিনস যে ক্যাপিটালে যে জাজ ছিল তার নাম হচ্ছে কাজী, এবং বাকি সমস্ত যে টাউনগুলোতে যে জাজ ছিল বা যে শাসক ছিল, যে ন্যায় করতো, তার নাম ছিল আমেরি ডাট। তো এখান থেকে আমরা কোশ্চেন পেতে পারি যে কাজীর কাজ কি ছিল বা আমেরি ডাটের কাজ কি ছিল। তো কাজী ক্যাপিটালে অ্যাজ এ জাজ হিসেবে কাজ করতেন এবং আমেরি ডাট বড় বড় টাউনগুলোতে জাজ হিসেবে কাজ করতেন। আর আমরা আগেই পড়েছি যে ইলতুৎমিশকে দিল্লির কিছু নোবেল বা আমির উলেমাদের সান্নিধ্য লাভ করতে প্রচুর কষ্ট করতে হয়েছে, তেমনি লাহোরেরও যে সমস্ত আমির উলেমারা ছিল তাদেরও সান্নিধ্য লাভ করতে অনেক সময় লেগেছে। তিনি জানতেন যে এই সমস্ত যে আমির উলেমারা আছে বা নোবেলরা আছে যারা তার এগেনস্টে আছে, তাদের যদি সে সান্নিধ্য লাভ না করে তাহলে তার সিংহাসনে বেশি দিন চলা মুশকিল। তাই তিনি ওখান থেকে কিছু লোক বেছে বেছে একটি দল গঠন করেন। সেই দলটার নাম কি? তর্ক-ই-চাহালগানি। তর্ক-ই-চাহালগানি और চল্লিশা দল। কি নাম? তর্ক-ই-চাহালগানি और চল্লিশা দল। তাহলে এই কোশ্চেনটাও এক্সামে অনেকবার এসেছে যে চল্লিশা দল কে গঠন করেন বা চল্লিশা দল কি। তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে চল্লিশা দল হচ্ছে একটি গ্রুপ যেখানে অনেক বেশি উলেমা এবং মিলিটারি জেনারেলসরা আছে এবং ইলতুৎমিশ এটি সংগঠিত করেছিল। এবং মুসলিম সমাজে যে স্কলাররা থাকতো, ইসলামিক স্কলার মানে ইসলামী যে জ্ঞানী ব্যক্তিরা থাকতো, তাদের কি বলা হতো? উলেমা। এবং পরীক্ষায় যদি কোশ্চেন আছে যে উলেমা কারা, তাহলে লিখতে হবে ইসলামিক বা মুসলিম জ্ঞানী ব্যক্তিদের কি বলা হতো? উলেমা। তিনি শুধুমাত্র যে ভালো প্রশাসক ছিলেন তাই নয় বা ভালো যোদ্ধা ছিলেন তাই নয়, তিনি একজন খুব সৌন্দর্যপ্রিয় ব্যক্তিও ছিলেন। এবং তিনি ভারতের, তাকে কি নামে পরিচিত? দ্য ফাদার অফ টোম বিল্ডিং। তিনি অনেকগুলো টোম বানিয়েছিলেন, তাকে বলা হয় ফাদার অফ টোম বিল্ডিং।
যদি এই ধরনের কোশ্চেন আসে থাকে কোন সুলতানকে ফাদার অফ টোম বিল্ডিং বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ইলতুৎমিশ। কেন কি তিনি তার সর্বপ্রথম তার সন যে ছিলেন নাসিরউদ্দিন মোহাম্মদ, সে সনের হচ্ছে টোম বানিয়েছিলেন। কোথায় বানিয়েছিলেন? সুলতানগড়ি ইন দিল্লি। ইভেন তিনি নিজের টোমও তিনি নিজে বানিয়েছিলেন। টোম হচ্ছে মুসলিমদের মৃত্যুর পরে, মুসলিম সমাজে বা মৃত্যুর পরে তাদের একটি ঘরের মতো বানানো হয়, ঠিক আছে? সেই ঘরগুলোকেই টোম বলা হয়ে থাকে। এটি খুব সোজা ভাষায় আমি বলে দিচ্ছি। যখন আমরা মুসলিমদের আর্কিটেকচার নিয়ে পড়বো, মুসলিম রাজত্বের আর্কিটেকচার নিয়ে পড়বো, তখন আমরা টোম কি জিনিস সেটা নিয়ে আমরা আরো বিশদভাবে আলোচনা করব। এখন আপনাদের বোঝার সুবিধাতে বলছি, টোম হচ্ছে ছোট ঘরের মতো হতে পারে, যেখানে তাদেরকে বিউরেট করা হতো বা তাদেরকে দফন করা হতো। তো তিনি কি করেছিলেন? তিনি নিজের ছেলের তো টোম বানিয়েছিলেন তার মৃত্যুর পরে, এবং তিনি নিজের জীবদ্দশাতেই নিজেরও টোম বানিয়ে রেখেছিলেন। এই কোশ্চেনটি অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, কোন সুলতান তার জীবদ্দশাতেই নিজের টোম বানিয়ে রেখেছিলেন। তো এই ক্ষেত্রেও আমাদের অ্যান্সার হবে ইলতুৎমিশ। এবং তিনি যে কুতুব মিনারের বানানোর কাজ, তৈরির কাজ, যেটি কুতুবউদ্দিন আইবক তৈরি করেছিল, সেটা তিনি শেষ করেছিলেন। আমরা জানি কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। কার জন্য শুরু করেছিলেন? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জন্য তিনি শুরু করেছিলেন। তার কে ছিলেন এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছিলেন একজন সুফি সেন্ট। তাকে মান্যতা দেওয়ার জন্য বা তার নাম মনে রাখার জন্য কুতুবউদ্দিন আইবক এই কুতুব মিনার বানানো স্টার্ট করেছিলেন। কিন্তু আমরা যেহেতু জানি যে কুতুবউদ্দিন আইবক পোলো খেলতে খেলতে মারা যান, তার মৃত্যুর পর কাজটি অসম্পূর্ণ থাকে। যে কাজটি সম্পূর্ণ কে করেন? সেই কাজটি সম্পূর্ণ করেন ইলতুৎমিশ। তিনি শুধুমাত্র তাই নয়, তিনি বিভিন্ন জ্ঞানী মানুষের পৃষ্ঠপোষকতা করেন। তার মধ্যে অন্যতম কে ছিলেন? মিনহাজ উদ্দিন সিরাজ। মিনহাজ উদ্দিন সিরাজ, যদি আমরা যখনই দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাস পড়বো বা সুলতানি যুগের ইতিহাস পড়বো, তাহলে মিনহাজ উদ্দিন সিরাজ ছাড়া আমরা কোনোদিনও দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাস বা সুলতানি যুগের ইতিহাস আমরা ঠিকভাবে পড়তে পারবো না। তার নাম লেখা বইটির নাম কি? তার লেখা বইটির নাম কি? তবাকত-ই নাসরি। তার বইয়ের নাম কি? তবাকত-ই নাসরি। এই কোশ্চেনটাও আসে, হু ওয়াজ দ্য রাইটার অফ দ্য তবাকত-ই নাসরি বা তবাকত-ই নাসরি বইটির লেখক কে? তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে মিনহাজ উদ্দিন সিরাজ। বা অনেক সময় এরকম উল্টো করে দেয়, মিনহাজ উদ্দিন সিরাজের নাম দিবে এবং বিভিন্ন বই দিয়ে দিবে, চারটা আলাদা আলাদা অপশন। সেখান থেকে আমাদের একটি সঠিক উত্তর খুঁজে বের করতে হবে। তো সেখান থেকে এইভাবে করে তবাকত-ই নাসরি আমরা খুঁজে পেতে পারি। তার সময় শুধুমাত্র স্কলাররা না, বিভিন্ন রিলিজিয়ান পিপল, এমনকি আর্টিস্টরাও দিল্লিতে এসে থাকা শুরু করে। এবং এই সময় দিল্লিকে কি বলা হতো? বাগদাদ অফ ইস্ট। তাহলে যদি এই কোশ্চেনটা আসে, কোন শহরকে সুলতানি যুগে বাগদাদ অফ ইস্ট বলা হতো, তাহলে আমরা বলতে পারি দিল্লিকে। কোন শহরকে বলা হতো বাগদাদ অফ ইস্ট? দিল্লি শহরকে বলা হতো। In the contemporary literature, the Delhi is not referred by its name but also called the হজরতে দিল্লি শহর। তো ডিউরিং দ্যাট টাইম, मतलब ডিউরিং দ্য পিরিয়ড অফ ইলতুৎমিশের সময় দিল্লিকে কেউ দিল্লি বলতো না, দিল্লির কি নাম ছিল? হজরতে দিল্লি। কেন? দিল্লিতে এত জ্ঞানীগুণী লোকের সমাবেশ ছিল এবং এত জ্ঞানীগুণী লোককে ইলতুৎমিশ পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন এবং এত মানে ওনাদেরকে এত সহায়তা করেছিলেন এবং এত প্রমোট করেছিলেন যে সে সময় দিল্লির নাম হয়েছিল বাগদাদ অফ ইস্ট এবং পরবর্তীকালে নাম হয় হজরতে দিল্লি। বিভিন্ন ঐতিহাসিকরা ইলতুৎমিশকে বিভিন্ন ভাবে ক্রিটিসাইজও করেছেন বা বিভিন্ন ভাবে তার প্রশংসাও করেছেন। তো প্রশংসাই বেশি, যেহেতু তিনি সব সব তার ক্যারেক্টারে সবকিছুই ছিল, সবকিছুই তার ক্যারেক্টারে ভালো ছিল। তিনি একজন ভালো যোদ্ধা ছিলেন, একজন ভালো প্রশাসক ছিলেন, একজন ভালো ন্যায় প্রতিষ্ঠাতা ছিলেন, ইভেন তিনি খুব সৌন্দর্যপ্রিয় ব্যক্তি ছিলেন। বিভিন্ন জ্ঞানীগুণী মানুষকেও সমাবেশ করেছিলেন, সমাবেশ তার সময়ে ছিল। এবং দিল্লির সমস্ত দিক দিয়ে দিল্লির উন্নতি হয়েছিল। এই জন্য বেশিরভাগ হিস্টোরিয়ানই উনার সমস্ত চরিত্রের দিকগুলিকে, বৈশিষ্ট্যগুলিকে আলোচনা করে উনাকে বলেছেন দ্য রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানেট। কি বলা হয়েছে? প্রকৃত প্রতিষ্ঠাতা। কিসের প্রকৃত প্রতিষ্ঠাতা?
দিল্লির সুলতানি সাম্রাজ্যের। এখানে আবার কিছু ঐতিহাসিক আছেন বা ঐতিহাসিকরা আছেন, ইতিহাসবিদরা আছেন যারা কুতুবউদ্দিন আইবককে বলেছিলেন, কারণ কুতুবউদ্দিন আইবক প্রথম প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু ইলতুৎমিশ যদি এই সাম্রাজ্যকে, কুতুবউদ্দিন আইবক শুধুমাত্র সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু ইলতুৎমিশ সাম্রাজ্যটাকে সম্পূর্ণভাবে রক্ষা করেছেন বাইরের আর ভিতরের প্রবলেম থেকে, বাইরের আর ভিতরের অরাজকতা থেকে, এবং একটি সাম্রাজ্য সম্পূর্ণ রূপ তিনি প্রদান করেছিলেন। এই জন্য ABM হাবিবুল্লাহ কি বলেছিলেন, আইবক অনলি প্রিপেয়ার দ্য স্কেচ অফ দিল্লি সালতানেট। দ্যাট মিনস আইবক শুধুমাত্র দিল্লি সুলতানেটের একটি রূপকার তিনি করতে চেয়েছিলেন, বাট ইলতুৎমিশ আনডাউটেডলি was first ruler who gave a strong base to this empire. That means ইলতুৎমিশ তো আনডাউটেডলি কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে তিনি ফার্স্ট রুলার ছিলেন যাটিকে একটি স্ট্রং বেস তিনি দিয়েছিলেন। আইবক শুধুমাত্র স্কেচ বানিয়েছিলেন, শুধুমাত্র বিল্ডিং এর, আমরা যখন বিল্ডিং বানাই তার আগে এসে ইঞ্জিনিয়ার কি করে, একটি রূপ দিয়ে যায় না, একটি স্কেচ দিয়ে যায় আর্কিটেক্ট এসে, কিন্তু সেটাকে মিস্ত্রিরা এসে সেটাকে তৈরি করে। তো এরকমই দিল্লি সুলতানের যে আর্কিটেক্ট কি করে হবে সেটি রূপকার ছিলেন আইবক, কিন্তু সেটিকে সম্পূর্ণভাবে তৈরি করে সম্পূর্ণভাবে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছে ইলতুৎমিশ। অন্যতম ঐতিহাসিক RP ত্রিপাঠী কি বলেছেন, in India the beginning of the Muslim rule in a real sense is credited to ইলতুৎমিশ। RP ত্রিপাঠী বলেছেন যে ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য প্রকৃতপক্ষে শুরু হয়েছিল ইলতুৎমিশের জন্য। আর ঈশ্বরী প্রসাদ কি বলেছেন, ঈশ্বরী প্রসাদ এন্ড লেনপুলে কি বলেছেন, ইলতুৎমিশ as the real founder of slave dynasty বা দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তো এখানে একটি কোশ্চেন আসতে পারে, কোন কোন ইতিহাসবিদ ইলতুৎমিশকে স্লেভ ডাইনাস্টি বা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলেছেন? তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ঈশ্বরী প্রসাদ আর লেনপুলে। ঠিক আছে, তো ইলতুৎমিশ আমাদের মোটামুটি এখানেই শেষ হয়ে গেছে। তো এরপরে আমরা ইলতুৎমিশের যে বংশধরেরা, ইলতুৎমিশের মৃত্যুর পরে 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের মৃত্যু হয়, 1236 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তার মৃত্যুর আগে তিনি খুব একটি ঐতিহাসিক কাজ করে গেছিলেন। কি কাজ করেছিলেন, তার মৃত্যুর আগে তিনি বুঝতে পারেন যার কোনো ছেলেই হচ্ছে সাম্রাজ্যের যোগ্য নেই, তার কোনো ছেলেই হচ্ছে সিংহাসনের যোগ্য নেই, তাই তিনি একটি খুব নোবেল স্টেপ নিয়েছিলেন এবং তার মেয়ে রাজিয়াকে তার উত্তরাধিকারী নির্বাচিত করে যান। সেটি ছিল মধ্যযুগীয় ভারতের একটি সাহসিকতার পরিচয়, কারণ মধ্যযুগের ভারতে বা মধ্যযুগের ইতিহাসে আমরা অনেক কম উইমেন বা মহিলা শাসক দেখেছি, কিন্তু ভারতবর্ষে মুসলিম জগতে তিনি ফার্স্ট পিতা যে নিজের পুত্রীকে বা নিজের মেয়েকে একজন শাসিকা হিসেবে তিনি নির্বাচিত করে যান। কিন্তু আমরা আগে পড়েছিলাম না 40 দলের কথা, তো 40 দল ইলতুৎমিশের মৃত্যুর পর এই 40 দল খুবই পাওয়ারফুল হয়ে যায় এবং তারা রাজিয়াকে সাপোর্ট করেন এই সিংহাসনে বসার জন্য। তারা কাকে সাপোর্ট করেন, ইলতুৎমিশের ছেলে রুকনউদ্দিন ফিরোজ শাহকে। কাকে সাপোর্ট করেন, ইলতুৎমিশের ছেলে রুকনউদ্দিন ফিরোজ শাহ। তো এই রুকনউদ্দিন ফিরোজ শাহ কে ছিলেন eldest son of ইলতুৎমিশ, was put on the throne by nobles। যে নোবেলসরা ছিলেন তারা তাকে হেল্প করে এবং তাকে সিংহাসনে বসে। কোনো কাজই করতো না, সে সারাদিন এলিফ্যান্টের পিঠে চড়ে ঘুরে বেড়াতো এবং দিল্লির পাবলিকের মধ্যে প্রচুর পরিমাণের গোল্ড তিনি ডিস্ট্রিবিউশন করতেন এবং গভর্নমেন্টকে হ্যান্ডেল করতো, গভর্নমেন্ট পুরো ধরনের শাসন কার্য পরিচালনা করতো শাহ তুর্কান। ঠিক এই সময় লাহোরের যে গভর্নর ছিল তার নাম কি, মালিক আলাউদ্দিন জানি। মালিক আলাউদ্দিন জানি এবং মুলতানের যে গভর্নর তার নাম কি ছিল, মালিক সাইফুদ্দিন কুচি। তো এই সময় লাহোরের গভর্নর এবং মুলতানের গভর্নর, লাহোরের গভর্নরের নাম কি, মালিক আলাউদ্দিন জানি, মুলতানের গভর্নরের নাম কি, মালিক সাইফুদ্দিন কুচি। দুজনেই এগেইনস্টে রেভল্ট করে এবং রুকনউদ্দিন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে সাপ্রেস করার জন্য তাদের রিভল্টকে তাদের দিকে লাহোর আর মুলতানের দিকে যাত্রা শুরু করে। ঠিক সেই সময় এই সুযোগ একটি খুব ভালো সুযোগ রাজিয়ার কাছে আছে এবং তিনি দিল্লির যে আর্মিসরা ছিল তার সাপোর্ট রাজিয়ার সাথে ছিল এবং তার জন্য রাজিয়া
সিংহাসনে বসে এবং সিংহাসনে বসার পরে ফিরোজ শাহ এবং শাহ তুর্কান দুজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এরপরে রাজিয়া সিংহাসনে বসে। ইলতুৎমিশের পরে কে বসেছিল? রুকনউদ্দিন ফিরোজ শাহ। কয়েক মাসের জন্য তিনি সিংহাসনে বসেছিলেন। এরপরে কে বসবেন? এরপরে আসবে সিংহাসনে সুলতানা রাজিয়া। তো সুলতানা রাজিয়ার টাইম পিরিয়ড কি ছিল? 1236 থেকে 1240। একটা কথা বলে রাখি, সুলতানা রাজিয়া দিল্লির সুলতানি সাম্রাজ্যের অন্যতম উল্লেখযোগ্য শাসিকা ছিলেন। তিনি খুব ভালো যোদ্ধা ছিলেন, তিনি খুব ভালো শাসিকা ছিলেন, কিন্তু মধ্যযুগীয় ভারতে দাঁড়িয়ে মুসলিম সমাজে বা হিন্দু সমাজে যেটাই হোক কিনা, সেই সমাজে এত উদার মানসিকতা ছিল না যে তারা একজন মেয়েকে সুলতান হিসেবে গ্রহণ করবে। তো সেজন্য তখন তার এগেনস্টে যে 40টা দল ছিল বিভিন্নভাবে কনস্পিরেসি বা চক্রান্ত তারা শুরু করে এবং যের জন্য মাত্র 4 বছর রাজিয়া শাসন কার্য পরিচালনা করে, যদিও সে সব দিক থেকে ইলতুৎমিশের মতন তার বাবার মতনই ছিল, দক্ষ যোদ্ধা, দক্ষ প্রশাসক ছিল। তাহলে তার টাইটেল, তার জন্ম কোথায় হয়েছিল? 1205 খ্রিস্টাব্দে বদায়ুতে তার জন্ম হয়েছিল। তার টাইটেল কি ছিল, উপাধি কি ছিল? উনদাদ উল নিসবা। কি নাম ছিল? উনদাদ উল নিসবা। কি নাম ছিল আরেকবার দেখো? উন্মাদাদ উল নিসবা। তো তার জন্ম কোথায় হয়েছিল? 1205 খ্রিস্টাব্দে হয়েছিল। কোথায় হয়েছিল? বদাউতে। তার টাইটেল কি ছিল? উনদাদ উল নিসবা। তো হি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল মুসলিম রুলার অফ মেডিয়েভেল ইন্ডিয়া। মেডিয়েভেল ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল মুসলিম রুলার ছিলেন। তো এই কোশ্চেনটা পরীক্ষায় বারবার আসে। মুসলিম মধ্যকালীন ভারতে প্রথম মহিলা মুসলিম মহিলা শাসক কে ছিলেন? সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হতে পারে সুলতানা রাজিয়া। এবং তার তার সম্পূর্ণ নাম কি ছিল রাজিয়ার? জালালাতুদ্দিন রাজিয়া। তো সে এই কোশ্চেনটা আসতে পারে যে রাজিয়ার ফুল নেম কি ছিল বা সম্পূর্ণ নাম কি ছিল? সম্পূর্ণ নাম ছিল জালালাতুদ্দিন রাজিয়া। এবং বিভিন্ন কন্টেম্পোরারি সংস্কৃত ইনস্ক্রিপশনে বা যে সমস্ত সংস্কৃত ইনস্ক্রিপশন ছিল তাকে সেখানে কি নামে অভিহিত করা হয়েছে? জালাল উদ্দিন। তো এই কোশ্চেনটা বারবার এসেছে যে মধ্যকালীন ভারতের সংস্কৃত ইনস্ক্রিপশন গুলিতে বা সংস্কৃত শিলালেখগুলিতে জালালউদ্দিন বলে কোন শাসককে অভিহিত করা হয়েছে? সেখানে আমাদের অ্যান্সার হবে সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়ার মধ্যযুগীয় ভাবধারার থেকে অনেক ভক্ত ছিলেন, অনেক তিনি উদার মনের মহিলা, উদার মনের মানুষ ছিলেন। তিনি কোনোদিনও তিনি সমস্ত ধরনের উইমেনদের জামা কাপড় তিনি পরতেন না, পোশাক তিনি পরতেন না, কোনো পর্দা কথাও তিনি মানতেন না। তিনি কি করতেন? তার কোর্টে তিনি পর্দা ছাড়াই যেতেন। ইভেন তিনি মেলদের মতো ছেলেদের মতো জামা কাপড় পরতেন। পাবলিকলি তিনি এলিফ্যান্টে তিনি যাতায়াত এলিফ্যান্টের উপর তিনি যাতায়াত করতেন এবং ইভেন কি তিনি আর্মি পরিচালনা করতেন এবং শিকারেও তিনি যেতেন। তো এখন তার ধীরে ধীরে এখন রাজিয়ার জীবনে কিছু পরিবর্তন হওয়া শুরু করে। কি ধরনের পরিবর্তন সে আসে? প্রথমত রাজিয়া বুঝতে পারে সে যদি টার্কিশ বা তুর্কি নোবেলদের বা আমিরদের যদি বেশি ক্ষমতা প্রদান করে তাহলে তারা কিছুদিনের মধ্যেই তাকে ক্ষমতাচ্যুত করবে এবং তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য রাজিয়া কি করে? যে সমস্ত নন তুর্কস বা যে সমস্ত তুর্কি নয় এমন যে সমস্ত নোবিলিটি ছিল তারা মুসলিম বাট তারা তুর্কি নয়, তাদেরকে বেশি পরিমাণে কাজ দেওয়া সে শুরু করে। এবং তখন তার কাছে একজন অ্যাব্বাসিয়ান স্লেভ ছিল। কি নাম ছিল অ্যাব্বাসিয়ান স্লেভের? মালিক জামাল উদ্দিন ইয়াকুত। কি নাম ছিল? মালিক জামাল উদ্দিন ইয়াকুতকে তিনি কি পদ দেন? আমিরি আকুর। মনে রাখতে লাগবে দিল্লির সুলতানি সাম্রাজ্যে আমিরি আকুর পদটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই পদটি একটি শৌর্য এবং বীর্যের প্রতীকও ছিল। তো এই পদের অ্যাকচুয়ালি আমিরি আকুরটা কি? সুপারিনটেন্ডেন্ট অফ রয়্যাল হর্স। রয়্যাল হর্সের সুপারিনটেন্ডেন্ট যে হবে তারই পোস্টটা হবে আমিরি আকুর। তো তিনি অ্যাব্বাসিয়ান একজন স্লেভ ছিলেন, কোন টার্কিশ নোবেলকে তিনি এই পদটি দেয়নি, একজন আব্বাসিয়ান স্লেভ ছিল, আব্বাসিয়ান স্লেভকে তিনি এই পদটি দেন। কি নাম ছিল? মালিক জামাল উদ্দিন ইয়াকুত। তো এই কোশ্চেনটা বারবার পরীক্ষা আসে, রাজিয়ার সময় আমিরি আকুর পদে কে ছিল? সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে মালিক জামাল উদ্দিন ইয়াকুত।
এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নোবেলিটি ভালোভাবে বলে যায় যে রাজিয়া একটু উইমেন হলেও তাদের হাতের পুতুল রাজিয়া না। তো সেক্ষেত্রে তারা কি করে, তারা বিভিন্ন ভাবে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই সমস্ত দেখে বিভিন্ন যে গভর্নর যারা ছিল তারা রাজিয়ার এগেনস্টে বিদ্রোহ করতে শুরু করে। এবং এই বিদ্রোহদের মধ্যে যে প্রথম বিদ্রোহটা হয়েছিল সেটা ছিল লাহোরের গভর্নর করেছিল। তার নাম কি ছিল? তার নাম ছিল কবির খাঁ। তো তাহলে আমরা থেকে আরেকটা কোশ্চেন পেতে পারি যে রাজিয়ার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ কোনটি হয়েছিল? তো রাজিয়ার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ হয়েছিল লাহোরের গভর্নর করেছিল, লাহোরে হয়েছিল, লাহোরের গভর্নর করেছিল। কি নাম তার? তার নাম হচ্ছে কবির খাঁ। এরপরে 1240 সালে 1240 সালে কি হয়েছিল? 1240 সালে ধীরে 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 করে আরো রেভল্ট বা আরো বিদ্রোহ তার বিরুদ্ধে শুরু হতে থাকে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিদ্রোহ যেটা শুরু হয়েছিল সেটা কোথায় শুরু হয়েছিল? সিরহিন্দে। কোথায় শুরু হয়েছিল? হিন্দ। সিরহিন্দ কোথায়? ভটিন্ডা। ভটিন্ডা কোথায়? ভটিন্ডা আপনি এখন আছে পাঞ্জাবে। কার আন্ডারে হয়েছিল? আলতুনিয়ার আন্ডারে। আলতুনিয়ার আন্ডারে। এবং রাজি আলতুনিয়াকে শাস্তি দেওয়ার জন্য ইয়াকুদের সাথে নিয়ে আলতুনিয়ার দিকে, আলতুনিয়া সাম্রাজ্যের দিকে বা আলতুনিয়ার ভটিন্ডার দিকে তিনি যাত্রা করেন। কিন্তু যাত্রাপথেই আলতুনিয়াকে হত্যা করে দেয় ইয়াকুত। এবং রাজিয়াকে কি করে? রাজিয়াকে জেলে বন্দি করে দেয়। কি রাজিয়া এই জেলে থাকাকালীন রাজিয়ার সাথে আলতুনিয়ার একটি ভালো সম্পর্ক ধীরে ধীরে তৈরি হয়। রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করে। এবং এই সুযোগে দিল্লির সিংহাসন যখন খালি ছিল তখন নোবেলসরা মানে 40টা দলের যে নোবেলসরা ছিল তারা কাকে সুলতান নমিনেটেড করে বা সুলতান বানায়? বহরাম শাহ। বহরাম শাহ কে ছিলেন? আনাদার সন অফ ইলতুৎমিশ। ইলতুৎমিশের আরেকটি ছেলে ছিল যার নাম ছিল বহরাম শাহ। তো আলতুনিয়ার সাথে আমি আগেই বলেছি জেলে থাকার সময় রাজিয়া, যদিও তার দিল্লির সিংহাসন তার হাতছাড়া হয়ে যায়, তার ভাই বাহরাম শাহ সিংহাসনে বসে নোবেলদের সহায়তায়। তো জেলে থাকাকালীন রাজিয়ার সাথে আলতুনিয়ার ভালো সম্পর্ক তৈরি হয় এবং তারা বিবাহ বন্ধনে বন্ধিত হয়, বিবাহ বন্ধনে জড়িত হয়। এরপরে তারা দুজনে মিলে দিল্লির দিকে অগ্রসর হয় দিল্লি পুনরুদ্ধার করার জন্য। কিন্তু রাস্তাতেই রাজিয়াকে পরাজিত করে আর্মি অফ আমিস। আমিসদের যে আর্মি ছিল যেটি পরাজিত করে। অক্টোবর মাসের 1240 খ্রিস্টাব্দে কোন স্থানে? কাইছেল স্থানে, কাইছেলে রাজিয়া এবং আলতুনিয়াকে মেরে ফেলা হয়। কারা মারে? ডাকেটরা মেরে ফেলে, ডাকাতের দল মেরে ফেলে। তো এইভাবে 1240 খ্রিস্টাব্দে রাজিয়ার মৃত্যু হয়। তো 1236 থেকে 1240 এই সময়টা ছিল রাজিয়া সুলতানের সময়। 1240 থেকে 1246 পর্যন্ত বারবার সুলতানেরা আসে এবং যায়। এই সময় কিং মেকার্স মানে রাজা তৈরি করার মুখ্য ভূমিকাই ছিল হচ্ছে 40টা দলের। তারা ইলতুৎমিশের বিভিন্ন সম্বন্ধীদের, বিভিন্ন রিলেটিভদের সিংহাসনে বসাতো বা ছেলের ছেলে এইভাবে করে সিংহাসনে বসাতো। যদি সে 40টা দলের কথা না মানতো তাহলে কোনো না কোনো ভাবে তাকে তার এগেনস্টে কনস্পিরেসি করে বা তাকে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হতো এবং তাকে সিংহাসনচ্যুত করা হতো। তো এর মধ্যে যে লাস্ট ইলতুৎমিশের বংশ ছিলেন বা অন্যতম সুলতান ছিলেন সে ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ। তার নাম কি? নাসিরউদ্দিন মোহাম্মদ। তার সময়কাল কি ছিল? 1246 থেকে 1265। 1246 থেকে 1265। তিনি ছিলেন গ্র্যান্ডসন। গ্র্যান্ডসন তো আমরা সবাই জানি গ্র্যান্ডসন কি হয়? ছেলের ছেলে ছিলেন ইলতুৎমিশের। এবং তিনি যখন সিংহাসনে বসেছিলেন তিনি খুবই যুবক, খুবই ছোট ছিলেন। এবং যখন তিনি সিংহাসনে বসেছিলেন তার সিংহাসন চালানো বা দেশ চালানোর কোনো ধরনের এক্সপিরিয়েন্স তার মধ্যে ছিল না। কিন্তু তাকে সামনে রেখে উলুগ খাঁ বা বলবন, যার নাম আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, বলবন যে অন্যতম মেম্বারও ছিল চাহেলগানির, সে সমস্ত ক্ষমতা অধিকার দখল করে দেয়। শুধু তাই নয়, তিনি তার মেয়ের সাথে নাসিরউদ্দিনের বিবাহ দেন। সুতরাং নাসিরউদ্দিন মোহাম্মদের সময় নাসিরউদ্দিন মোহাম্মদ শুধু নামে মাত্র সুলতান ছিলেন এবং সমস্ত ক্ষমতা কুক্ষিগত ছিল বলবন বা উলুগ খানের হাতে। এই কোশ্চেনটা বারবার আসছে যে উলুগ খান নামে কে পরিচিত ছিল?
উলুগ খাঁ নামে কে পরিচিত ছিল? সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হতে পারে বলবন। তো বলবনের যে এই ধরনের ক্ষমতা দখল বা ক্ষমতা বাড়ানো বা বলবনের যে ধীরে ধীরে ক্ষমতা বাড়ছিল, সেটি কোনো তুর্কি তিপি ভালোভাবে নিচ্ছিল না, এবং তারা বলবনের বিরুদ্ধে তারা আবার কনস্পিরেসি বা চক্রান্ত শুরু করে, এবং এই চক্রান্তের জন্য বলবনকে তার পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়, এবং তার বদলে কাকে দেওয়া হয়? দেওয়া হয় ইমাউদ্দিন রায়হানকে। রায়হান তুর্কি মুসলিম ছিলেন না, তিনি একজন ভারতীয় মুসলিম ছিলেন। তো এই ঘটনার পরে বলবন কোথায় চলে যায়? নাগর চলে যান, হানসি এবং নাগর চলে যান, এবং সেখানে লোকাল যে লোক ছিল তার সাপোর্ট তিনি তাদের যে তাদের সমর্থন তিনি জোগাড় করেন এবং একটি বাহিনী তৈরি করেন, এবং আবার দিল্লির দিকে তিনি অভিযান শুরু করেন দিল্লি দখলের জন্য। এই ঘটনায় ভীত হয়ে নাসিরুদ্দিন আবার কি করেছিলেন? রেহানের কাছ থেকে ক্ষমতা নিয়ে বলবনকে আবার তিনি ক্ষমতা প্রদান করেন, এবং এই সময়ে বলবন এত বেশি পাওয়ারফুল হয়ে গেছিল যে তার বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্তই করে ওঠা সম্ভব হয়নি। তো নাসিরুদ্দিন মোহাম্মদ কত খ্রিস্টাব্দে মারা যায়? 1266 খ্রিস্টাব্দে। তখন তৎকালীন ঐতিহাসিক যেমন হচ্ছে ইবন বতুতা, ইসামি বলেছেন যে বলবন বিষ প্রয়োগ করে তার জামাতা এবং মাস্টার নাসিরুদ্দিনকে মেরে ফেলে। নাসিরুদ্দিন যদিও একজন ভালো শাসক ছিলেন না, কিন্তু দিল্লির সাম্রাজ্যে তার অনেক সুনাম ছিল। কি সুনাম ছিল? যে তিনি খুবই সৎ মানুষ ছিলেন, এবং তিনি নিজের জীবিকা নির্বাহ করার জন্য বা নিজের জীবন নির্বাহ করার জন্য তিনি রয়্যাল ট্রেজারি থেকে বা রাজকোষ থেকে কোনো ধরনের টাকা পয়সা তিনি নিতেন না। তিনি কি কাজ করতেন? তিনি বিভিন্ন কোরআনের কপি করতেন, কপি করে ডুপ্লিকেট কপি তিনি বানাতেন, মানে প্রতিলিপি প্রতিলিপি তিনি ছাপাতে লিখতেন, লিখে সেগুলোকে তিনি বিক্রি করে তার ফ্যামিলির জন্য তিনি ইনকাম করতেন, এবং তিনি সাধারণ জীবনযাপন করতেন। মিনাজউদ্দিন সিরাজ কি বলেছেন নাসিরুদ্দিন মোহাম্মদকে? যে তিনি একজন বড় মাপের মানুষ ছিলেন, এবং শুধুমাত্র তাই না, মিনাজউদ্দিন সিরাজ যে বইটি লিখেছিলেন তবাকত নাসরি, সেই বইটা তার মাস্টার নাসিরুদ্দিন মোহাম্মদকে তিনি উৎসর্গ করেছিলেন। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আজকে আমরা ইলতুৎমিশের যে ইলবাড়ি তুর্ক বা ইলবাড়ি বংশের ইতিহাস আজকে এখানেই শেষ হচ্ছে। কালকে আমরা দাস বংশের শেষ পর্যায়ে বা দাস বংশের অন্তিম শেষ ক্লাস বলবনের উপরে আমরা কালকে ক্লাস করব। এরপরে আমরা খলজি বংশ শুরু করব। তো আজকের ক্লাস এখানে শেষ। পরবর্তী দিন বা পরবর্তী দিনে আমরা আবার নেক্সট দিন আমরা বলবন নিয়ে আলোচনা করব, এবং সেই ক্লাসে আমাদের স্লেভ ডাইনেস্টি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ ফর লিসেনিং।